মিটিং শেষ হতে ইমরান আর এক মুহূর্ত কলেজে দাঁড়ায় না। ফাইলগুলো টেবিলে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। মাথার ভিতর অকারণ অস্থিরতা। কেন যেন সকাল থেকে মনটা অশান্ত। গাড়িতে উঠে বসে সে নূরকে কল করে। রিং যায় না। মেইলি কণ্ঠস্বর শোনা যায়। নেটওয়ার্ক কভারেজ বাইরে। ইমরানের ভুরু কুঁচকে যায়। সে সঙ্গে সঙ্গে নয়নাকে কল দেয়। নয়না কল রিসিভ করে বলে, কোথায় আছিস রে? ইমরান স্টিয়ারিং শক্ত করে ধরে বলে, আমি ফিরছি আম্মু, গাড়িতেই আছি। নূর খাওয়া দাওয়া করছে। নয়নার গলায় চিন্তা স্পষ্ট। না রে, মেয়েটা ঠিক মতো খাইতে পারলো না। ওর আম্মু কল করেছিল, ওদের কেউ অসুস্থ, সিটি হসপিটালে গেছে। তুই একটু ওইখানে যা, দেখে আয় মেয়েটা কী করতেছে। আমি তো কল করেছিলাম কিন্তু নেটওয়ার্কের বাইরে বলছে। ইমরানের বুক ধক করে ওঠে। আমিও করছি, একই বলছে। ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কল কেটে সাথে সাথে ইমরান নূরের আম্মুকে ফোন করে। ওপাশ থেকে যা শোনা যায় তাতে তার চোখের দৃষ্টি বদলে যায়। চোয়াল শক্ত হয়ে সে নিঃশ্বাস হয়ে ভারী হয়ে ওঠে। স্টিয়ারিং ছেড়ে সে গাড়ির জানলার কাছে জোরে ঘুষি মারে। কাঁচ ভেঙে গুড়িয়ে যায়, হাত কেটে যায়। কাঁচের ধারও ধাতব ধারালো অংশ চামড়া ছিঁড়ে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সে যেন কিছুই টের পায় না। দাঁতে দাঁত চেপে চাপা গলায় আগুন নিয়ে ফিস ফিস করে বলে, পরপুরুষের জন্য তোর এত মায়া কেন হুড়পড়ি? আমি ছাড়া অন্য কারো দিকে তাকাতে তোর বুক কাঁপে না? আল্লাহর কসম, আজ যদি আমি ঠিক থাকি তোকে আমার রক্ত দিয়ে গোসল করাবো। তার চোখ লাল, শিরা উপশিরা ফুলে উঠছে। কষ্ট, রাগ, অধিকারবোধ সব মিলিয়ে সে যেন নিজেকে চিনতে পারছে না। হঠাৎ জোরে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়িটা ঝাঁকুনি দিয়ে সামনে ছুটে যায়। রাস্তায় গাড়ি, মানুষ, সিগন্যাল কিছুই যেন তার চোখে ঠিকমতো পড়ছে না। শুধু একটাই কথা মাথায় বাজছে বারবার, সিটি হসপিটাল। স্টিয়ারিং ধরা হাতে টপ টপ করে গড়িয়ে পড়ছে, আর তার ভেতরে ঝড় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। নূর ধীরে ধীরে কেবিনের ভিতরে ঢুকছিল। সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে আশফি, মুখে ফ্যাকাশে, পাশে মনিটর, টিক টিক শব্দ। অক্সিজেন মাস্কে তার নিঃশ্বাস কাঁপছে। এই মানুষটা এমন অবস্থায় কখনো দেখেনি নূর। সে বিছানার পাশে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কি বলবে বুঝতে পারে না, গলা শুকিয়ে যায়। আশফি কষ্ট করে চোখ মেলে তাকায়, চোখে ব্যথা, কিন্তু নূরকে দেখে একটা দুর্বল হাসি ফুটে ওঠে। ঠোঁট নড়ে। খুব আস্তে, তুই এসেছিস? নূর তাড়াতাড়ি মাথা নাড়ে, হ্যাঁ আমি এসেছি। আশফি যেন আরও কিছু বলতে চায় কিন্তু কাশি উঠে যায়, শব্দ বের হয় না ঠিক মতো। তবু তার চোখে একটা শান্তি। নূরকে দেখেছে, এতেই যেন সে একটু ভরসা পেয়েছে। ডাক্তার ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে নার্সদের নির্দেশ দিয়েছে, টাইম হয়ে গেছে, পেশেন্টকে ওটিতে নিতে হবে। নূর একপাশে সরে দাঁড়ায়। স্ট্রেচারে এনে আশফিকে ধীরে ধীরে সরানো হয়। যাওয়ার সময় আশফির চোখ আবার একবার নূরকে খোঁজে। নূর হাত বাড়িয়ে হালকা করে তার আঙুল ছুঁয়ে দেয়। তারপর দরজা বন্ধ। অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলে ওঠে। নূর ধীরে ধীরে বাইরে এসে দেওয়ালের পাশে দাঁড়ায়। বুকের ভিতরে চাপা ভার। সে ভেবেছিল আশফিকে একবার দেখে বাড়ি ফিরে যাবে। তার তো এখানে থাকার কথা না, কিন্তু যেতে পারল না। তার আম্মু কাঁদছে, খালা বারবার চোখ মুছে। নূর এগিয়ে গিয়ে দুজনকে ধরে বসায়, পানি এনে দেয়, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সময় কেটে যায়। হাসপাতালের করিডোরে সাদা আলো, নার্সদের হাঁটার শব্দ, দূরে কোথাও শিশুর কান্না, সব মিলে অদ্ভুত এক চাপা পরিবেশ। এই দৌড়ঝাঁপ, দুশ্চিন্তা, সবার কান্না সামলাতে সামলাতে নূর পুরোপুরি ভুলে যায় সে এখনো ইমরানকে কিছুই জানায়নি। তার ফোনটা ব্যাগের ভিতরে নীরবে পড়ে আছে, স্ক্রিন অন্ধকার। ইমরান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, যেন সে রাস্তা না, কোনো বেপরোয়া খেলায় নেমেছে। তার চোখ সামনে, কিন্তু দৃষ্টি যেন ঠিকঠাক কিছুই দেখছে না। মাথার ভিতর শুধু আগুনের মতো চিন্তা ঘুরছে। সামনে যেই গাড়ি পাচ্ছে হর্ন না দিয়ে হঠাৎ পাশ কেটে বেরিয়ে যাচ্ছে। বাইক, অটো, প্রাইভেট কার সব তার কাছে বাধাপ্রাপ্ত। রাস্তার নিয়ম, সিগন্যাল কিছুই তার মাথায় ঢুকছে না। তার গন্তব্য সিটি হসপিটাল।
কিন্তু আজ সে জীবিত পৌঁছাতে পারবে কিনা এই প্রশ্নটা যেন ভাগ্যের হাতে। হাতে কাটার জায়গা থেকে শুকনো স্টিয়ারিংয়ে লেগে আছে, তবু সে গতি কমায় না। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস ভারে, চোখ লাল। দূরে হাসপাতালের বিল্ডিং দেখা যায়, সাদা দেওয়াল, বড় সাইনবোর্ড। সেজন্য আরও একটু জোরে অ্যাক্সিলারেটরে চাপ দেয়। ঠিক তখনই একটা গাড়ি হঠাৎ সামনে ব্রেক কষে। ইমরানি স্টিয়ারিং ঘোরাতে যায়, কিন্তু গতি এত বেশি যে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চাকা রাস্তার উপর ঘষটে ভয়ঙ্কর শব্দ করে। গাড়িটা একপাশে ঘুরে গিয়ে সোজা রাস্তার ধারে একটা বৈদ্যুতিক খুঁটির সাথে প্রচণ্ড ধাক্কা মারে। ধাম! শব্দটা চারপাশ কাঁপিয়ে তোলে। সামনে কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে পড়ে। এয়ারব্যাগ খুলে গেলে মাথাটা এতটাই তীব্র যে ইমরানের মাথা সামনে আঘাত পায়। দরজার লক ভেঙে যায় ধাক্কায় জোরে। ইমরান শরীর সিট থেকে সিটকে খোলা দরজার দিকে বাইরের রাস্তায় পড়ে যায়। রাস্তার ধারে একজন লোক চিৎকার করে ওঠে, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। দু একজন দৌড়ে আসে, কেউ ফোন বের করে। আর ইমরান রাস্তায় উবুর হয়ে পড়ে আছে, কপাল ফেটে গড়িয়ে পড়ছে কানের পাশ দিয়ে, হাত পা নিস্তেজ, কিন্তু চোখ দুটো খোলা। সে তাকিয়েছে সামনে, হাসপাতালের বিল্ডিংটা দেখা যাচ্ছে দূরে ঝাপসা। চারপাশে শব্দ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। মানুষের চিৎকার, গাড়ির হর্ন, সব যেন মাটির নিচ থেকে আসছে এমন লাগে। তার দৃষ্টি কাঁপে। আকাশ আর বিল্ডিং একসাথে মিশে যায়। মনে হয় সে কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট নড়ে না। ধীরে ধীরে তার চারপাশ অন্ধকার হয়ে আসে। নূর ফোন হাতে নিয়ে ব্যস্ত পায়ে হাসপাতালের করিডোরে বাইরে বেরোচ্ছে। মাথার ভিতরে একটাই চিন্তা, ইমরানকে জানাতে হবে। বারবার ফোন কানে তুলছে, আবার নামাচ্ছে, একবার, দুবার, তিনবার। প্রতিবারে সেই একই কথা, ফোন সুইচ অফ। নূরের কপালে ভাঁজ পড়ে যায়, বুকের ভেতর অস্বস্তি বাড়তে থাকে। এখন তো ওনার মিটিং শেষ হওয়ার কথা, তাহলে ফোন বন্ধ কেন? হাঁটতে হাঁটতে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি তাহলে বাড়ি গিয়ে ওনাকে সব বলবো, নাকি এখান থেকে অপেক্ষা করব, কোনটা ঠিক হবে? এসব ভাবতে ভাবতে সে বাড়ির গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গেছে দেখে ড্রাইভার নেই। নূর বিরক্ত হয়ে চারিদিকে তাকায়, ড্রাইভার চাচু কোথায় গেল? ঘুরে দাঁড়াতে দেখে দূর থেকে ড্রাইভার দৌড়ে আসছে, মুখ লাল, নিঃশ্বাস হাঁপাচ্ছে। কাছে এসে সে প্রায় দম ছাড়তে ছাড়তে বলে, নূরমা, তাড়াতাড়ি ভেতরে চলো। নূর ভুরু কুচকে তাকায়, কেন, কি হয়েছে, এমন হাঁপাচ্ছেন কেন? ড্রাইভার গলা কাঁপছে, চোখে ভয়। ইমরান স্যার, ইমরান স্যার অ্যাক্সিডেন্ট করেছে। এক মুহূর্তের জন্য নূরের চারপাশটা যেন থেমে গেছে। শব্দটা কানে ঢুকলেও মাথায় ঢুকতে চায় না। তার পায়ের নিচে মাটি যেন সরে গেছে, চোখের সামনে সব ঝাপসা আসে। সে কাঁপা গলায় বলে, কি বলছেন আপনি? ড্রাইভার দ্রুত বলে, ঠিকই বলছি নুরমা, একটু আগে ওই রোডে হয়েছে। ওনাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দেখে দৌড়ে গিয়েছিলাম। আপনি চলেন। নূরের একটা কথা বলে না, মাথা ধীরে ধীরে নাড়ে। নিজেও জানে না কেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি এখানে ছিলাম, আর উনি? হঠাৎ সে দৌড়াতে শুরু করে হাসপাতালের ভেতর। ওড়নাটা ঠিকমতো ধরার কথাও মনে থাকে না। ফোনটা শক্ত করে মুঠে ধরা। তার মাথা কাজ করছে না, কিছুই মিলছে না। এসব কি সত্যি হচ্ছে, নাকি এটা কোনো দুঃস্বপ্ন? হাঁপাতে হাঁপাতে সে ছুটছে, চোখের সামনে শুধু ইমরানের মুখটা ভাসছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পুরো পৃথিবীটা যেন এলোমেলো হয়ে ভেঙে গেছে। আইসিইউর সামনে পৌঁছাতে নূরের বুক ধড়ফড় করে ওঠে। কাঁচের দেওয়ালের ওপাশে কিছু ঠিক মতো বোঝা যায় না, শুধু ডাক্তার আর নার্সদের দ্রুত নড়াচড়া, যন্ত্রের আলো জ্বলা আর নেভা। নূর কাচের গায়ে প্রায় লেগে গিয়ে দরজা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করে। একজন নার্স এগিয়ে এসে নরম কিন্তু কড়া গলায় বলে, এখানে ভেতরে কাউকে যেতে দেওয়া যাবে না, ডাক্তাররা দেখছেন। নূর ধীরে ধীরে পেছোতে থাকে। তার হাঁটু কাঁপছে, পাশে একটা চেয়ারে বসে পড়ে ধপ করে। মনে হচ্ছে বুকের ভিতর সব শ্বাস বের হতে চাইছে, সব কিছু আটকে গেছে। কিছুক্ষণ আগেও সব স্বাভাবিক ছিল, কথা, রাগ, ভুল বোঝাবুঝি সবই ছিল জীবনের অংশ। কিন্তু হঠাৎ করে সব কিছু এমন উল্টে যাবে সে কল্পনাও করেনি। কাপা হাতে ফোন বের করে নয়নাকে কল দেয়। তার মাথায় একটাই চিন্তা, বাড়িতে জানাতে হবে, একা সে পারবে না এগুলো সামলাতে। নয়না কল ধরে বলে, ইমন গেছে তোকে নিতে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নূরের ভেতরে
বাঁধ ভেঙে যায়। সে কিছু বলতে পারে না, গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। শুধু হঠাৎ করে ফোন চেপে ধরে সে জোরে কেঁদে ওঠে, আম্মু। ওপাশে নয়না ভয় পেয়ে যায়। কি হয়েছে নূর, কাঁদছিস কেন? কথা বল মা। নূর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে, তার শরীর কাঁপছে, শ্বাস জড়িয়ে যাচ্ছে, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। নয়না বারবার শান্ত করার চেষ্টা করছে। নূর, মা বল, কথা বল, কি হয়েছে? কিন্তু নূর কিছুই বলতে পারে না। ফোনটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। ড্রাইভার চাচা দ্রুত এগিয়ে এসে ফোনটা আলতো করে নূরের হাত থেকে নামিয়ে নেয়, নূরকে চেয়ারে বসে দেয়। মা একটু শান্ত হন, আল্লাহ ভরসা। তারপর ফোন কানে নিয়ে নয়নাকে সব খুলে বলে। অ্যাক্সিডেন্ট, রাস্তা থেকে মানুষ তুলে এনেছে, আইসিইউতে নেওয়া হয়েছে। ওপাশে কয়েক সেকেন্ড নিশ্চুপ, তারপর নয়না গলা কেঁপে ওঠে। আমার ছেলে তো এতদিন গাড়ি চালাইছে, কখনো কিছু হয়নি। আজ এমন বড় অ্যাক্সিডেন্ট, তার শ্বাস ভারী হয়েছে, কিন্তু নিজেকে শক্ত করেন। আমি রওনা দিচ্ছি, তুমি নূরের পাশে থাকো, আমি না আসা পর্যন্ত ওকে একা ছাইড়ো না। এটা বলে তাড়াহুড়ো করে ফোন কাটে দেন নয়না। হাসপাতালের করিডোরে নূর চুপচাপ বসে আছে। আইসিইউর লাল বাতিটা এখনো জ্বলছে, আর সময় যেন থেমে গেছে ওই দরজার সামনে। অনেকক্ষণ টান টান অপেক্ষার পর অবশেষে কেবিনের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে এসে। নূর প্রায় লাফিয়ে উঠে দাঁড়ায়, পা দুটো কাঁপছে, তবু কোনোভাবে নিজেকে সামনে সামনে এগিয়ে যায়। কাঁপা গলায় জিজ্ঞেস করেন, ডাক্তার উনি কেমন আছে, ঠিক আছেন তো? ডাক্তার শান্ত করে বলে, উনি এখন আউট অফ ডেঞ্জার, তবে অনেক ব্লিডিং হয়েছে, মাথায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় চোট পেয়েছে। আপাতত 15-20 দিন সম্পূর্ণ বেড রেস্ট দরকার। কথাগুলো শোনার সাথে সাথে নূরের ভেতরে আশার আলো জ্বলে ওঠে। এতক্ষণ বুকের উপর যে পাথর চাপা দিয়েছিল সেটা একটু হালকা হয়। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নূর আস্তে করে জিজ্ঞাসা করে, আমি কি এখন দেখা করতে পারি? ডাক্তার বলে, আরও 30 মিনিট। ওনার জ্ঞান পুরোপুরি ফেরেনি, আর খেয়াল রাখবেন কোনোভাবে যেন উনি উত্তেজিত না হয়। এটা বলে ডাক্তার চলে যান। নূর ধীরে একটা গম্ভীর শ্বাস ফেলেন। ঠিক তখনই করিডোর দিয়ে দৌড়ে নয়না এসে পৌঁছান। তার মুখে আতঙ্কের ছাপ। নূর নয়নাকে দেখে নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নয়না তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত হ মা, কেমন আছে ইমরান? নূর কাঁদতে কাঁদতে ডাক্তারের বলা সব কথাগুলো খুলে বলে। শুনে নয়না একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নূরের চোখে পানি মুছে দিয়ে বলে, পাগলি মেয়ে, সব ঠিক আছে। তাহলে হয়তো কাঁদছিস কেন? নূর ফুপিয়ে বলে, আমি যদি বাসায় থাকতাম তাহলে হয়তো এটা হতো না আম্মু। উনি বাসায় রাস্তা ধরতেন, তাহলে তো এই অ্যাক্সিডেন্ট হতো না। নয়না নরম গলায় ধমক দেন, এভাবে ভাবলে চলবে? এসব বলে কেউ আসে না, আল্লাহ যা রাখেন তাই হয়। অনেক কেঁদেছ, এখন একটু শান্ত হও। তারপর তার চারপাশ তাকে জিজ্ঞাসা করেন, এখন ভেতরে যাওয়া যাবে? নূর মাথা নাড়েন, না, আর একটু পর। নয়নার সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করে বলেন কিছু খাবার আনতে। মেয়েটা দুপুরে ভালো করে খায়নি, আবার এত কাঁদছে। কিছুক্ষণ পর ড্রাইভার বিস্কুট আর পানি নিয়ে আসে। নয়না জোর করে বুঝিয়ে সুঝিয়ে নূরকে 2টো বিস্কুট খান। নূর খেতে চায় না, কিন্তু নয়নার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে খেয়ে নেয়। সময় যেন থেমে যায়, ঘড়ির কাঁটা নড়ছে, কিন্তু তাদের অপেক্ষা শেষ হচ্ছে না। প্রায় 1 ঘন্টা পর নার্স এসে জানায় এখন দেখা করা যাবে। নয়না আর নূর একসাথে ধীরে ধীরে কেবিনের দরজার দিকে এগিয়ে যান। ভেতরে শুয়েছে ইমরান। নয়নার বুকটা হু হু করছে। সাদা আলোয় ভরা ঘর, চারিদিকে ওষুধের গন্ধ, মনিটরে টুংটাং শব্দ অস্বাভাবিকভাবে শোনা যায়। সেই শব্দ যেন মনে করে দেয়া ইমরান বেঁচে আছে, কিন্তু কী অবস্থায়? বিছানার উপর শুয়ে আছে ইমরান, মাথায় একপাশে মোটা ব্যান্ডেজ পেঁচানো, কপালের পাশে শুকনো রক্তের হালকা দাগ, বাদামি হয়ে গেছে। ডান হাতটা প্লাস্টারে বাঁধা, বাম হাতে স্যালাইনের সুচ। বুকের উপর তার শ্বাস খুব ধীরে ওঠানামা করছে, যেন প্রতিটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা দেখে নয়না পা থেমে গেছে। হায় আল্লাহ! খুব আস্তে শব্দটা বেরিয়ে আসে তার মুখ থেকে। তিনি ধীরে ধীরে এগিয়ে যান, যেন জোরে হাঁটছিল। ছেলেটার বুক ভেঙে গেছিল। বিছানার পাশে দাঁড়িয়ে কাপা হাতে ইমরানের চুলে হাত বুলিয়ে দেন। ব্যান্ডেজের ফাঁকা দিয়ে যতটুকু চুল দেখা যাচ্ছে সেগুলো এলোমেলো হয়েছে। নয়নার চোখ ঝাপসা। তিনি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেন, কিন্তু চোখের কোনা ভিজে ওঠে।
ফিসফিস করে বলে, এভাবে তোকে দেখবো ভাবিনি রে বাবা। ওদিকে দরজার কাছে দাঁড়িয়েছে নূর। তার ভেতরে ঢোকার পর একটা শব্দও করেনি। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় অন্য পাশে দাঁড়ায়। ইমরানের মুখের দিকে তাকাতে তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই সেই মানুষ যে রাগে লাল করে তাকায়, কথায় কথায় বকেন, কিন্তু আজ সে একদম নিশ্চুপ। চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, মুখে কোনো শক্ত ভাব নেই, শুধু অসহায়তা, ক্লান্ত একটা ছায়া। নূরের হাত ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ছুতে গিয়েও থেমে যায়, যেন ভয় পাচ্ছে ছুলেই ব্যথা পাবে। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, শুধু চোখ দুটো ভরে ওঠে। চোখের কোণ থেকে বড় বড় ফোঁটা পানি গড়িয়ে পড়ে, চুপচাপ শব্দহীন কান্না একটার পর একটা ফোঁটা পড়তেই থাকে ইমরানের বিছানার চাদরের উপর। নয়না সেটা লক্ষ্য করেন, আস্তে করে নূরের কাঁধে হাত রাখে, নরম গলা বলে, কাঁদিস না রে মা, ও ঠিক হয়ে যাবে। নূর ঠোঁট কামড়ে মাথা নাড়েন, তবুও তার চোখ ইমরানের মুখ থেকে এক সেকেন্ডের জন্য সরে না। মনে মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে, আর কখনো এভাবে হারানোর ভয় পেতে চাই না। রাত তখন ঠিক 10টা ছুঁইছে। হাসপাতালের দিনেরা কোলাহল থেকে অনেক থেমে গেছে। লম্বা করিডোর আলো জ্বলছে ঠিকই, কিন্তু মানুষের আনাগোনা খুবই কম। দূরে কোথাও ট্রলির চাকা ঘোরার হালকা শব্দ, নার্সদের আস্তে কথা বলা, এইসব মিলিয়ে এক ধরনের ভারী নীরবতা। ইমরান কেবিনটা সেই নীরবতার ভিতরে আলাদা করে আরও শান্ত দেয়। নয়না কিছুক্ষণ আগে বাড়ি ফিরে গেছেন। দাদাজান ইমরানের অ্যাক্সিডেন্ট খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন, শরীরও খারাপ। যাওয়ার আগে নয়না বারবার পিছন ফিরে তাকিয়েছেন। দরজার কাছে দাঁড়িয়ে নূরের মাথায় হাত রেখে বলছেন, মা একা পারবি তো? নূর জোরে করে হেসেছিল। আমি আছি আম্মু, আপনি যান, আমি আছি ওনার কাছে। এখন কেবিনে শুধু দুজন মানুষ, একজন গভীর আঘাতপ্রাপ্ত দুর্বল, আর একজন সারাদিন কান্না, ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়ে শক্ত হয়ে থাকার চেষ্টা করছে। নূর অনেকক্ষণ ধরে ইমরানের বিছানার পাশে বসেছিল, কখন তার হাতের কাছে হাত, কখনো তার মনিটরের দিকে তাকিয়ে, কখনো চুপচাপ তার মুখ দেখছিল। চোখের পাতা ভারী হচ্ছিল, কিন্তু ঘুমাতে চাইছিল। শেষ পর্যন্ত শরীর হার মানে বিছানার ধারে মাথা রেখে বসে থাকে। থাকতে থাকতে সে যে তার চোখ লেগে যায় সে বুঝতে পারেনি। তার এক হাত ইমরানের বিছানার উপর রাখা, চোখের নিচে অশ্রু দাগ, বোঝাই যায় ঘুমানোর আগে সে অনেক কেঁদেছে। ধীরে ধীরে ইমরানের জ্ঞান ফিরে। প্রথমে শুধু ব্যথা, মাথার ভেতর ধুকপুক, বুক টন টন করছে, হাত নাড়লে যেন আগুনের মতো জ্বালা, গলা শুকিয়ে যায়। সে ভুরু কুঁচকে শ্বাস নেয়, চোখ আধ খোলা করে সিলিংয়ের দিকে তাকায়। কিছু পরিষ্কার লাগে। কিছু সেকেন্ড পর স্মৃতি ফিরে এসে, ঝাপসা ঝাপসা গাড়ি, রাগ, রাস্তা, আলো, ধাক্কা। তার নিঃশ্বাস ভারী হয়, কষ্ট করে একটু পাশ ফিরতে চোখ আটকে যায়। নুন মাথা নিচু করে ঘুমিয়েছে, এত কাছে যেন হাত বাড়ালে ছোঁয়া লেগে যায়। মুখ ক্লান্ত তবু শান্ত, চোখের কোনো শুকনো পানির দাগ। ইমরানের বুকের ভেতর কেমন করে ওঠে। সে ধীরে ধীরে হাত তুলে নূরকে ছুঁতে চায়, কিন্তু হাত উঠতে তীব্র ব্যথা তার মুখ দিয়ে বিকৃত হয়। ঠোঁট ফাঁক করে চাপা গোঙানির শব্দ বেরোয়। নূর চমকে ওঠে, কী হয়েছে, কোথায় লাগছে, খুব ব্যথা করছে? তার কণ্ঠে ঘুমের রেশ নেই, শুধু ভয়। সে উঠে দাঁড়িয়ে বিছানার পাশে ঝুঁকে পড়ে। ডাক্তার দেখবো, পানি লাগবে, কিছু চাই? ইমরান কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকে, চোখে ক্লান্তি, কিন্তু সেই চেনা জেদ আছে। তার মুখ আস্তে কষ্ট করে একটা হাসি দেয়, মুখে কাটা দাগ, ঠোঁট ফুলে গেছে, মাথায় ব্যান্ডেজ, তবু সে হাসি তাকে অতিরিক্ত সুন্দর লাগছে। নূর ভুরু কুচকে বলে, এই অবস্থায় আপনার হাসি? ইমরান ফিসফিস করে বলে, বউ পরপুরুষকে দেখতে এত ব্যাকুল হলে তো স্বামী মরতে মরতে হাসবে, তাই নয় কি? কথাটা যেন সোজা গিয়ে নূরের বুকে লাগে। তার মুখের রং বদলে যায়, চোখ ভরে ওঠে, ঠোঁট কাঁপে। সব বুঝতে বাকি থাকে না। সে বুঝতে পারে ইমরান সব জেনে গেছিল। এর আগে এমন বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছিল। নূর কাঁপা গলায় বলে, রাগ করছেন, বিশ্বাস করুন সময়টা এমন ছিল আমি। ইমরান মুখ ফিরে নেয়, বলতে ভুলে গেছিলে তোমার একটা স্বামী আছে, তাকে জানানো দরকার। কথার সঙ্গে সঙ্গে সে বিছানা ছেড়ে নামতে চায়, স্যালাইনের টান মেরে ছিঁড়ে ফেলে। কী করছেন, থামুন। নূর দ্রুত তাকে ধরে ফেলে, আপনি অসুস্থ। ইমরান দাঁতে দাঁত চেপে বলে, ওই হারামিটাকে আজ। ব্যথায় শরীর কেঁপে ওঠে, বাকিটা আর বলতে পারে না। নূরের ভয় লাগে। সে চোখে সে চেনে, নিয়ন্ত্রণহীন। সে তাড়াতাড়ি বিছানায় উঠে ইমরানকে জড়িয়ে ধরে, খুব সাবধানে, যেন কোথাও চাপ না লাগে। শান্ত হন প্লিজ, আমি আপনার, শুধু
আর আপনার আর কারো না। তার গলা ভেঙে যায়। এভাবে দেখে আমার কি হয়েছিল জানেন? মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি মরে যাব। কিন্তু ওকে দেখে এমন লাগেনি, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী। কথাগুলো কাঁদতে কাঁদতে বের হয়। ইমরান বুক ওঠানামা করছিল দ্রুত। সে ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হয়, চোখে আগুন। সে হাত তুলতে চায়, নূরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। নূর সেটা বুঝে ফেলে, আলতো করে তাকে শুয়ে দেয়। তারপর নিজে এক কোণে শুয়ে পড়ে খুব সাবধানে, এক হাতে ইমরানের মাথার কাছে রেখে ধীরে ধীরে চুলে বিলি কাটতে থাকে। ইমরান চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। সেই দৃষ্টিতে ভাষা নূর খুব সহজে বুঝে যায়। নূর মৃদু হেসে তার চোখ দুটো হাত দিয়ে ঢেকে দেয়। চোখ বন্ধ করে, মিস্টার ইমরান নওশাদ, আপনি অসুস্থ, এখন ঘুমাবেন। এভাবে নষ্ট চোখে তাকিয়ে থাকা নিষেধ। ইমরান চাপা হাসলো। ঠোঁটটা নূরের কানের কাছে এনে ফিসফিস করে বলল, কী করবো বলো? আমি তো অসুস্থ, কিন্তু আমার মেশিনটা যে ভীষণ জ্বলছে। সে আর অসুস্থ নয়। তার গলার স্বরটা একটু দুষ্টু মাখানো, কথার আড়ালে লুকানো ইঙ্গিত নূরের গাল গরম করে দেয়। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। পুরো একটা দিন কেটে গেছে। হাসপাতালে দেওয়া সাদা দেওয়াল, ওষুধের গন্ধ, নার্সদের ধীর পায়ের শব্দ, সব মিলে জায়গাটা যেন এক অদ্ভুত ক্লান্ত নীরব ঢেকে গেছে। আজকে ইমরানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা। সকাল সকাল কাগজপত্র রেডি করছে। আদিল আর ইরফান এসে গেছে ইমরানকে নিয়ে যেতে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে কেবিনের একপাশে। তাদের মুখে স্বস্তি, ইমরান বেঁচে আসে, সুস্থ আছে, এটাই অনেক বড় ব্যাপার। ইমরান বিছানায় হেলান দিয়ে বসেছে। হাতে স্যালাইন ক্যানুলা খুলে দেওয়া হয়েছে একটু আগে। মুখটা আগের চেয়ে শুকনো, তবু চোখে সেই চেনা যে। ডাক্তার শেষমের মতো, মিস্টার ইমরান, আপনাকে অন্তত আর 4 দিন অবজারভেশনে রাখার কথা ছিল, কিন্তু আপনি জোর করলেন। ঠিক আছে, তবে রোজ আমি বাসায় গিয়ে চেক আপ করবো, একদম রেস্ট, কোনো স্ট্রেস না, কোনো ঝামেলা না। ইমরান হালকা হাসে। ডাক্তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকলেও আমার অসুখ বেড়ে যাবে, বাসায় গেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। ডাক্তার মাথা নিয়ে বেরিয়ে গেল। আদিল নিচু গলে বলে, ভাই, একটু ধৈর্য ধরতে পারতে, আমরা তো ছিলাম। ইমরান তাকালো জানলার বাইরে। হাসপাতালে এই গন্ধে আমি শ্বাস নিতে পারি না, বাসায় যেতে হবে। এদিকে নূর বাসায়। সে ইমরানের রুম গোছাচ্ছে, বিছানার চাদর পাল্টে দিচ্ছে, বালিশে রোদে দিয়ে আবার এনে ঝেড়ে রাখলো। টেবিলের উপর জমে থাকা ধুলো মুছে দিল ধীরে ধীরে। আলমারির উপর রাখা ইমরানের ঘড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার ভেতরে রাগ, প্রচণ্ড রাগ। ডাক্তার যখন বলেছিল আরও 4 দিন থাকতে হবে, তখন তার বুকটা একটু হালকা হয়েছিল। হাসপাতালে থাকলে অন্তত নজরের মধ্যে থাকবে, কিন্তু না, ইমরান কারো কথা শোনেনি। নিজে ডাক্তারকে ডেকে কথা বলে জোর করে ছুটি নিয়েছে। নূর বিছানার চাদর ঠিক করতে করতে বিড়বিড় করে বলে, নিজের শরীরটা নিয়ে এতটুকু ভয় নেই লোকটা, সব কিছুতে জেদ। হঠাৎ চোখ ভিজে উঠল, কিন্তু সে তাড়াতাড়ি হাতের পিঠ দিয়ে মুছে ফেলল। রাগ করছি বলে ভাববেন না, আমি চিন্তা করি আপনার। আমার বয়ে গেছে আপনার চিন্তা। রুমের পর্দা সরিয়ে জানলা খুলে দিয়ে হালকা বাতাস ঢুকলো। বিছানার পাশে একটা চেয়ার টেনে রাখলো যাতে ইমরান উঠে বসতে পারে। ওষুধ রাখার জন্য টেবিলের উপর আলাদা করে জায়গা করে দিল। নয়না রান্নাঘরে দাঁড়িয়েছে। চুলোর আগুন নরম করে জ্বলছে। কড়াইয়ে ফুলে উঠছে গরম গরম লুচি। পাশে আলুর তরকারির গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে। মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। এগুলো আদিল আর ইরফানের। ইমরান বাড়ি ফিরেছে, তাই তার পছন্দের সব কিছু রান্না হচ্ছে, কিন্তু সবগুলো তেল মশলা কম। একটু আগে ইমরানকে নিয়ে আসা হয়েছে। আদিল আর ইরফান তাকে ধরে সিঁড়ি দিয়ে বয়ে তার রুমে নিয়ে গেছিল। নূর রান্নাঘরে নয়নাকে সাহায্য করছিল, কিন্তু নয়না বিরক্ত করে বলে, নূর, আর কত কাজ করবে, তুই যা, উপরে যা, আমার হয়ে আসছে, তোকে আর লাগবে না। এই নে, লুচি তরকারি আছে, ইরফান আর আদিলকে দিয়ে আয়। নূর চুপচাপ তা করলো। দুটো প্লেট গরম লুচি তরকারি মিষ্টি তুলে নিল। হাত দুটো সাবধানে সামলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ইমরানের রুমের দরজাটা হাত খোলা। ভেতরে ইমরান বিছানায় হেলান দিয়ে শুয়েছে, মুখে ক্লান্তি, কিন্তু চোখ খোলা। পাশের চেয়ারে আদিল আর ইরফান গল্প করছে। নূর ঢুকতে ইরফান তাকিয়ে দেখে হেসে উঠল, আরে বাস, লুচি দে বোন, খুব জোরে খিদে পেয়েছে। নূর হালকা হাসি একটা প্লেটে ইরফানের হাতে দিল, আর একটা আদিলের দিকে দিল, গরম থাকতে খেয়ে নাও। ঘরের ভেতরে মুহূর্তে লুচির গন্ধ ছড়িয়ে পেল।
ইমরান ভুরু কুচকালো, তারপর আদিলকে উদ্দেশ্য করে গম্ভীর করে বলল, বিয়ের আগে বলিসনি তো তোর বোনের চোখে সমস্যা আছে? আদিল অবাক, মানে? ইমরান ধীরে ধীরে নূরের দিকে তাকালো, চোখে দুষ্টুমি মেশানো। এখানে যে আরেকটা মানুষ আছে, এখানে শুয়ে আছে, সেটা কি চোখে পড়ে না? শুধু তোদেরকে খাওয়াবে? নূর থমকে দাঁড়িয়ে, তারপর মুখ শক্ত করে বলল, ভাইয়া তুই তো আমাকে বিয়ের আগে বলিসনি তোর বন্ধু কানে গেলা, ডাক্তার তো বলেছে তেল মশলা না খেতে, শোনেনি নাকি? ইরফান মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে। আদিল নিচু গেলে বলে, ভাই লুচি খাবে? খোকা আসো। ইমরান গম্ভীর গলে বলে, আগে দুটো ঘর দিয়ে বের হ, আমি ফ্রেশ হব। আদিল এসে বলে, তো হ না, আমরা থাকলে আবার সমস্যা কোথায়? ইমরানের চোখ মুহূর্তে কঠিন হয়ে দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা আছে, চুপ করে বের হ, আমাকে উঠতে যেতে হবে, তাহলে কিন্তু পেছনে লাত মেরে বের করবো। ওর গলার সুরে মজা ছিল, না ছিল স্পষ্ট হুঁশিয়ারি। ইরফান তাড়াহুড়ো করে খেতে খেতে অবস্থায় কাঁচতে থাকে, খাবার গলায় আটকে গিয়ে অবস্থা খারাপ। আদিল ওর মাথায় হাত বেঁধে, চল ভাই, আমরা নতুন বিয়ে করছি, অকারণে এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। দুজনে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে ইমরান দরজার দিকে তাকিয়ে বলে, দরজা বন্ধ করো। ওর বাধ্যমের মতো চুপচাপ গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তার বুকের ভেতর ধুকপুক করছে, এই লোক না জানি আবার কী করে। ইমরান গলা নরম করে, ভেতরে আগুন লুকানো, কাছে এসো। নূর ধীরে ধীরে এগিয়ে আসে ওর সামনে, চোখ তুলে তাকাতে নূর বুক কেঁপে ওঠে, সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন তাকে ভেতর পর্যন্ত পড়ে ফেলেছে। হঠাৎ ইমরান তার হাত ধরে টেনে নিল। এক মুহূর্তে নূর ভারসাম্য হারিয়ে তার বুকের উপর এসে পড়ল। নূরের নিঃশ্বাস জড়িয়ে গেল। পালাতে চাইলে ইমরান বাহুর বাঁধন এত শক্ত সে পেরে না। কাপা স্বরে বলে, ছাড়ুন, কিন্তু ইমরান থামল না। তার মুখ নূরের খুব কাছে নেমে এলো, এত কাছে যে দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। নূরের গোলাপি অধরে অধর মিলিয়ে দেয় ইমরান, সেই মুহূর্তে যেন ধীর হয়ে গেল। নূর চোখ বন্ধ করে ফেলল, বুঝতে পারছিল না লজ্জায় কাঁপছে নাকি অজানা এক অনুভূতি। ইমরানের আচরণ কিন্তু ভেতরে দহন, রাগ, অধিকার, আকর্ষণ সব মিলিয়ে ঝড়ের মতো। প্রায় অনেকক্ষণ পরে ইমরান অবশেষে নূরকে ছেড়ে দিল। ছাড়া পেতে নূর যেন হাওয়া খুঁজে পেল, হাঁপানি রোগীর মতো জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকটা দ্রুত ওঠানামা করছে, কপালে ছোট ছোট ঘামের ফোঁটা, গাল দুটো টকটকে লাল। ওর অবস্থা দেখে ইমরানের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। নূর সেটা দেখে রেগে গিয়ে পাশে থাকা বালিশটা তুলে ঠাস করে মেরে বসলো ইমরানের গায়ে, কিন্তু তাতে লাভ হলো না। ইমরান বালিশটা ধরে হো হো করে হাসতে লাগলো। ইমরান হাসতে হাসতে, এই মারধর শেষ হলে আমাকে একটু ফ্রেশ করে দিবে, খুব খিদে পেয়েছে বউ। ওর ভুরু কুচকে তাকালো, কিন্তু চোখের কোণে লজ্জার হাসি লুকিয়ে রইল। কিছু না বলে মাথা নাড়ল। কিছুক্ষণ পর ফিরে এলো এক বালতি ভর্তি পানি আর নরম তোয়ালে নিয়ে। ঘরে তখন নরম নীরবতা, শুধুমাত্র দুজনের নিঃশ্বাসের শব্দ। ইমরান হাত পা এগিয়ে দিয়ে বলে, নিন, হাত পা মুছে দিন। ওর ঠোঁট কামড়ে হাসি চেপে উঠল, হ্যাঁ বলেই ধীরে ধীরে ইমরানের শার্টের বোতাম খুলতে লাগলো। ওর আঙুল কাঁপছিল। ইমরান এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে, যেন এই মুহূর্তটা ওর সবচেয়ে প্রিয় দৃশ্য। ওর চোখ তুলতে পারছে না, মাথা নিচু, চুল গাল ছুঁয়ে যাচ্ছে। শার্ট খুলে নরম গলে বলে, প্যান্টটা খুলবে না? ইমরান সঙ্গে সঙ্গে ভুরু কুচকে অভিনয় শুরু করলো, উফ, হাতটা তো ব্যান্ডেজ করা, খুব ব্যথা লাগছে, তুমি একটু সাহায্য না করলে কী হয়? নূর অবাক হয়ে তাকালো, বুঝে ফেললো ইমরান নাটকবাজ। খুব আস্তে করে বলে লজ্জা সামলাতে লাগলে ওর কথা মতো সাহায্য করলো। তারপর তোয়ালে পানি ভিজিয়ে আলতো করে ইমরানের হাত, কাঁধ, বুক মুছিয়ে দিতে লাগলো। ছোঁয়ার ভঙ্গি যত্র ছিল অদ্ভুত কমলতা, যেন ভালোবাসার হাত দিয়ে প্রকাশ পাচ্ছে। ইমরান ধীরে ডাকলো, বউ। নূর নিচু করবে, হুম। ইমরান ফিসফিস করে বলে, তুমি যখন এইভাবে যত্ন করো তখন ব্যথা সেরে যায় জানো? নূর চোখ তুলে তাকালো এক সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে নিল। চুপ করুন, বেশি কথা বলবেন না, নয়তো এরকম রেখে চলে দেবো। ইমরান দুষ্টু গলে বলল, আমি তো পুরো ফ্রেশ হলাম, এখনো নয়তো শরীর মুছবি কী করে? নূর সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো, আমি শরীর মুছে দেব বলছি? আপনার অসভ্য প্রফেসর। ইমরান মিটমিট হেসে তাকিয়ে বলে, শয়তান মহিলা, যখন নিজে দোষ তখন তো খুব ভালো লাগে, এখন যত্ন করতে দোষ? কথাটা শুনে নূর লজ্জা আর রাগে মাথা গরম হয়। আমি কবে ছুঁয়েছি মিথ্যাবাদী? ইমরান কিছু বলার আগে
রাগের মাথায় নূর হঠাৎ করে অসাধ্য কাজ করে বসলো। এক ঝটকায় ইমরানের দিকে ঝুঁকে শক্ত করে চেপে ধরলো। ইমরান চমকে উঠল। আরে আরে, লাগছে কিন্তু বউ। নূর নিজে কি করছে বুঝতে না পেরে নিজেই নিজের কাছে লজ্জা পায়। পুরো মুখ লাল, চোখ বড় বড়, আর এক সেকেন্ড দাঁড়ায় না, তোয়াল ফেলে দৌড়ে যায়। দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় পেছনে তাকায়। ঘরে একা রইল ইমরান, অবাক হতভম্ব। তারপর ধীরে ধীরে তার মুখে সেই চেনা দুষ্টু হাসিটা ফিরে দিল। সাবধানে থাক ভাই, এই মেয়ের মতলব ভালো না, বলে মাথা নেড়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। নূর ইমরানকে ঘর থেকে বেরিয়ে আসার পর ওদিকে যায়নি, যাবেই বা কী করে? সে যে করেছে, তারপর কোনো মুখ দিয়ে সে মানুষটার সামনে দাঁড়াবে। ইমরান যতবার নিচে ফোন করছে, নূর ততবার নয়নাকে পাঠিয়ে দিছে। নিচে যাওয়ার সাহস নিচে সামনে যাওয়ার সাহস হয়নি একটু। সন্ধ্যা নেমেছে, বাড়িটা অদ্ভুত শান্ত। নয়না আর দাদাজান একটু কাজে বাইরে গেছে। ডাইনিং স্পেসে পায়চারি করতে করতে নূর নিজের হাত দুটো জড়িয়ে ধরে ভাবতে থাকে, না, এভাবে তাকে যেতে হবে। কয়দিন পর পরীক্ষা, বই তো ওইসব রুমে। হৃৎপিণ্ডটা ধকধক করতে শুরু করে। সে ধীরে ধীরে ইমরানের রুমের সামনে দাঁড়ায়। দরজাটা ঠেলতে হঠাৎ কিঞ্চিৎ শব্দ খুলে যায়। ভেতরে ইমরান ঘুরিয়ে থাকতে দেখে নূর বুক ভরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চুপচাপ ভেতরে ঢুকে ব্যাগটা খুলে টেবিলের উপর বই বের করতে শুরু করে, যেন শব্দ না হয় সেই চেষ্টায়। ঠিক তখনই, এখানে আমার পাশে বসে পড়ো, কোনো ভুল হলে বুঝিয়ে দেব। ইমরান ঘুম জড়ানো গলায় হঠাৎ পেছন থেকে ভেসে উঠতে নূর যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার বুক ধড়ধড় করে, হাত থেমে বইগুলো ঠাস ঠাস করে পড়ে যায় মেঝেতে। ইমরান আদৌ ঘুম ভাঙা চোখে ভুরু কুচকে তাকায়। এই, তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? আর মুখটা এত লাল কেন? নূর কথা খুঁজে পায় না। বারবার এই মুহূর্তটা কানে পড়ে, তার গালও লাল হয়ে যায়। ইমরান এবার সবটা বুঝতে পারে। ঠোঁটের কোণে দুষ্ট নরম হাসি ফুটে ওঠে। আম এত রিয়াক্ট করার কিছু নেই। তোমার স্বামীর জিনিস তুমি হাজারবার ধরতে পারো, সারাদিন ধরে বসে থাকতে পারো, আমি কিচ্ছু বলবো না। নূর লজ্জায় মাথা নিচু করে দ্রুত বইগুলো কুড়িয়ে নেয়। তারপর ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে যায়। ইমরান একটু সরে জায়গা করে দিতে নূর বসে পড়ে। বইগুলো খুলে পড়া শুরু করে, কিন্তু অক্ষরগুলো চোখে দেখে না। নূর বই খুলে বসে আছে বেশ অনেকক্ষণ। পাতা উল্টাচ্ছে, লাইন দেখছে, কিন্তু মাথায় ঢুকছে না। কারণ একটাই, ইমরান পাশ ফিরে শুয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখ দুটো একদম স্থির হয়ে আছে নূরের উপর। সেই দৃষ্টি এমন যে তাতে কারো পড়ায় মন বসার কথা না। অবশেষে নূর বিরক্ত হয়ে বই বন্ধ করে বলে ওঠে, আপনি ঘুমান না? এভাবে তাকিয়ে থাকলে আমি পড়বো কী করে? ইমরানের ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, কেন? বই দেখে পড়ো। নূর চোখ পাকায়। বই মন বসাতে পারছি না, আপনি ওই চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছেন। ইমরান অবাক হওয়ার ভান করে বলে, চোখ বড় বড় করে বলে, আচ্ছা তাই, ঠিক আছে, আমি ঘুমালাম, বলে সে নাটকীয় ভঙ্গিতে ঘুরে শুয়ে পড়ে। চাদর টেনে মাথা পর্যন্ত ঢেকে নেয়। ঘরটা শান্ত। এসির হালকা শব্দ, বাতাসের শব্দ। ধীরে ধীরে নূরের মন এবার পড়ায় ঢুকতে শুরু করে। প্রায় 15 মিনিট কেটে গেছে। ঠিক তখনই ঠক একটা হালকা শব্দ, তারপর সব নিস্তব্ধ। হঠাৎ পুরো ঘর অন্ধকার। কারেন্ট চলে গেছে। নূরের বুক ধক করে ওঠে। অন্ধকার সে ছোটবেলা থেকে ভয় পায়, তার গলা শুকিয়ে যায়। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে বলে, এই যে শুনছেন, উঠুন না, আমার ভয় করছে। ইমরানের দিক থেকে কোনো সাড়া নেই। নূর আরও কাছে আসে, বিছানায় কিনারে হাত রেখে তার কণ্ঠ কেঁপে ওঠে, উঠুন না প্লিজ। ঠিক তখনই ধাপ ধাপ ধাপ, দরজায় জোরে ধাক্কা। নূরের বুকের ভিতর যেন শব্দটা বাঁচতে থাকে। সে স্থির হয়ে দরজার দিকে তাকায়। অন্ধকার ভিতরে দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেসে আসে একটা হাত। হাতে জ্বলছে একটা মোমবাতি। মোমের হলুদের আঙুলগুলো লম্বা ছায়া ফেলছে। নূরের মাথা কাজ করা বন্ধ করে দিছে। সে চিৎকার করে উঠে সোজা লাফ দিয়ে ইমরানের উপর উঠে পড়ে। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরান হাঁসফাঁস গলায় বলে, ও মারে, আমার হাড়গোড় সব ভেঙে গেল। ওর চোখ বন্ধ করে কাঁপছে, ভূত ভূত, আমি বলেছিলাম না অন্ধকারে আমার ভয় লাগে। ইমরান আবার হাসি চাপতে চাপতে ফিসফিস করে, বউ, আর একটু নিচে নামো, ঠিক জায়গায় পৌঁছাওনি। নূর ইমরানের কথার মানে বুঝতে কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর গাল গরম হয়ে যায়। সে তাড়াতাড়ি সরে যেতে চায়। ইমরান তাকে আরও নেশালো, প্লিজ আর একটু নিচে নাম।
ঠিক তখনই ধপ করে লাইট জ্বলে ওঠে। চোখ ধাঁধিয়ে যায় নূরের। দরজার সামনে দাঁড়িয়ে সবাই একসাথে চিৎকার করে, হ্যাপি বার্থডে নূর। নূর পুরো হতভম্ব, মুহূর্তে ইমরানের উপর থেকে নেমে যায়। দেখে সাইমা, আদিল, ইরফান, ইপসিতা, নয়না, দাদাজান, আব্বু, আম্মু সবার হাতে বেলুন, কারো হাতে কেক, কারো হাতে ফুল। যে ভূতটা দেখেছিল সে আসলে ইরফান, মোমবাতি হাতে দাঁড়িয়েছে। সবাই গড়াগড়ি খায়। নূর লজ্জায় মুখ ঢাকে, চোখ নামিয়ে পড়ে। ইমরান ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায়, ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে হুড়বড়ি। নূরের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সব ভয়, লজ্জা, এই মানুষটা সব মিলে এই মুহূর্তে তার জীবন সবচেয়ে অপ্রত্যাশিত, তবু সবচেয়ে সুন্দর জন্মদিন শুরু। শ্যামা চিৎকার করে, এই মা, আমরা কি ভুল রুমে চলে গেছি নাকি? আদিল মুখ চেপে হাসে, না না, টাইমিং পারফেক্ট। কেকের আগে ফ্রি এন্টারটেনমেন্ট। নূর লজ্জায় মাটির দিকে তাকিয়েছে। আল্লাহ, এরা কি দেখে ফেললো? ইরফান মোমবাতি উঁচু করে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে, আমি তো ভূত হয়ে গিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখি কেউ আগেই ঘাড়ে চেপে বসেছে। সবাই হো হো করে হেসে ওঠে। ইপসিতে চোখ টিপে বলে, নূর ভয় পেলে মানুষ দরজার দিকে দৌড়ায়, আর তুই সোজা ভাইয়ের উপরে। ইমরান, আরে মেয়েটা ভয় পাইছে, আমি তো বাঁচাইছি। সাইমের সঙ্গে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি কেমন করে বাঁচাইছে। নূর মাথা নিচু করে বলে, আমি সত্যিই ভয় পেয়েছিলাম। দাদাজান হালকা গম্ভীর গলা বলে, আচ্ছা আচ্ছা, আর না, মেয়েটাকে আর লজ্জা দিও না, এবার কেক কাটতে দাও। ঘরের মধ্যে হাসির রোল পড়ে যায়। সবাই একে একে রুমে ঢুকে পড়ে। মাঝখানে টেবিলের উপর সুন্দর করে সাজানো হয় কেক, গোলাপি আর সাদা রঙে ক্রিমে নূরের লেখা। সবার হাতে একটাই করে gift। একসাথে সবাই নূরের সামনে গিয়ে এগিয়ে দেয়। নূর হতভম্ব, চোখ বড় বড় করে বলে, এইসব আমার জন্য নাকি? ইপসিতে, না, পাশের বাসা আন্টির জন্য। সবাই হেসে ওঠে। নূর লাজুক হেসে একে একে গিফটগুলো নেয়, বিছানার উপর সাজিয়ে রাখে। ওর চোখে মুখে এমন আনন্দ যেন ছোট বাচ্চাদের নতুন খেলনা পেয়েছে। তারপর কেক কাটার সময় ইমরান পেছন থেকে আলতো করে নূরের হাত ধরে ছুরি ধরিয়ে দেয়। কানের কাছে ফিসফিস করে বলে, কার্টুন ম্যাম, এটাকে আবার যেন আমার ভাববেন না। নূর বড় বড় চোখে করে ইমরানের দিকে তাকায়। কেক কাটা মাত্র সবাই হাততালি দেয়। নূর প্রথমে একটু দাদার মুখে দেয়, তারপর নয়না, তারপর একে একে সবাইকে। শেষে ইমরানের দিকে এগোতে ইমরান মুখের বদলে ওর আঙুলে লেগে থাকা ক্রিমটা দুষ্টু করে নাক দিয়ে ছুঁয়ে দেয়। সবাই বলে হুম বলে ওঠে। কিছুক্ষণ পর নয়না চলে যায়। চলো সবাই নিচে, খাবার ব্যবস্থা করতে হবে। সবাই বের হতে শুরু করে। ঠিক তখনই ইমরান চুপি চুপি নূরকে চোখের ইশারায় বলে, যেও না। নূর বুঝেও না বোঝার ভান করে, আম্মু আপনারা যান, আমি সব গুছিয়ে নিচ্ছি। ইপসিতে পাশ থেকে যেতে যেতে কানে কানে বলে, সব গোছাবি তো নাকি অন্য কিছু? সাইমা চাপা হাসে, আজকে কিন্তু রুমে ঝাড়ু দিতে বেশি টাইম লাগবে মনে হচ্ছে। ওর লজ্জায় লাল হয়ে যায়। তোর তোরা চুপ কর। ইমরান, আদিল আর ইরফানকে ইশারা করে ওরা বুঝে যায়, চলো চলো, ওদের কাজ আছে বলে হাসতে হাসতে ওদের নিয়ে বেরিয়ে যায়। ঘরে নীরবতা। ইমরান ধীরে ধীরে দরজার ভেতর থেকে লাগিয়ে দেয়। দরজা লাগানো শব্দে নূরের বুক ধক করে ওঠে। ইমরান ধীরে ধীরে ওর দিকে হাঁটতে থাকে। এবার গিফট দেওয়ার পালা। নূরের চোখে কৌতূহল আর লাজুক উত্তেজনা, কি গিফট? ইমরান নূরকে টেনে বিছানায় ফেলে তারও নিজেই নূরের উপর ভর চাপিয়ে দেয়। নিজের গায়ে গিফট র্যাপিং পেপার লাগিয়ে বলে, এত স্ট্রং মেশিন থাকতে আর কি গিফট চাইবো? আমি তো তোমার সবচেয়ে দামি গিফট, আমাকে আনবক্সিং করো, সব পার্ট তোমার। ওর ভুড়ি কুচকে বলে, আপনার মতো গিফটি মানুষ আমি দুটো দেখিনি, এটা কোনো গিফট হইল? ইমরান নূরের গলায় নাক ঘষে বলে, হ্যাঁ, এখনও দেইনি, এবার দেওয়া শুরু করব। আমার শরীরে প্রতিটা পার্ট তোমার গিফট বউ। ইমরান নূরের চোখে গভীর তাকিয়ে ধীর গলায় বলে, আমার একটা কথা রাখবি বউ? চোখ দুটো অদ্ভুত এক তীব্রতা, যেন ভেতরে অনেক কথা জমে আছে। নূর সেই দৃষ্টি সহ্য করতে পারে না। বুকের ভেতরটা কেমন কাঁপে, ঠোঁট ঝুঁকে যায়, না বলতে গিয়েও পারে না। মাথা আস্তে করে নেড়ে বোঝায়। ইমরান একটু ঝুঁকে আসে, তার কণ্ঠস্বর নরম কিন্তু ভরাট। আলমারির ভেতরে শাড়ি গহনা সব আছে, 15 মিনিটে রেডি হয়ে আমার কাছে আসবি? নূরের চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ওড়নার কোনা মুচড়াতে মুচড়াতে আশিকে বলে, আমি যদি বলি শাড়িটা আপনি পরিয়ে দিন? কথাটা বলে সে নিজের লজ্জায় লাল হয়ে যায়, মনে হয় মাটির ভিতরে ঢুকে যাবে। ইমরান হালকা হেসে টেনে নিজের পাশে বসায়, চোখে দুষ্টু দিলে, তুই লজ্জা পাস না?
শুধু শাড়ি কেন, সবই পরিয়ে দেব। নূর হাসপাস করে। এই লোকটা ভালো কথা বলতেও জানে না নাকি, সবসময় উল্টোপাল্টা। তবুও ঠোঁটের কোণে লুকানো হাসি, বিরক্তি যতটা তার চেয়ে বেশি লাজ। মুখ ঘুরিয়ে বলে, দরকার নেই, আমি নিজেই পরে উঠব। সে তাড়াতাড়ি উঠে আলমারির দিকে হাঁটে। পেছন থেকে ইমরানের দৃষ্টি তার পিঠ গিয়ে লাগে। হাত বাড়িয়ে আলমারির দরজা খুলে ভেতরে ব্ল্যাক শাড়ি, ম্যাচিং ব্লাউজ, ছোট কানের দুল, কাচের চুড়ি। হাত কাঁপতে থাকে। পেছন থেকে ইমরানের গম্ভীর গলা ভেসে আসে, আগের চেয়ে নিচু, ভারী। 10 মিনিটের মধ্যে ব্লাউজ পেটিকোট পরে আমার সামনে আসবেন, নয়তো আপনাই কীভাবে আদর করব সেটা আপনার কল্পনার বাইরে, ম্যাডাম। ইমরান ঠান্ডা নিচু কণ্ঠস্বরে হুমকিটা নূরের বুকের ভিতর কেমন কাঁপন তোলে, যেন কথাগুলো শব্দ করে বরফের মতো ছুঁয়ে দিচ্ছে। সে তড়িঘড়ি করে বুকের সাথে চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে লাগে। দরজার ওপাশে দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করে নেয়। আয়নায় নিজের লাল হয়ে থাকা মুখটা দেখে আরও লজ্জা পায়। বাইরে ইমরান আছে, এই ভাবনাটা তার বুক ধুকপুকানি করে। এদিকে ইমরান বিছানার ধারে বসে আছে, পিঠ দেওয়ালে ঠাকুনো, চোখ স্থির ওয়াশরুমের দরজার দিকে। তার ভঙ্গিতে অদ্ভুত ধৈর্য, তাড়া নেই, কিন্তু অপেক্ষার ভেতর তীব্র উত্তেজনা। মাঝে মাঝে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন সময়টা উপভোগ করছে। অনেকটা সময় কেটে গেছে, ভেতর থেকে কোনো সাড়া আসেনি। ইমরান অবশেষে গলা উঁচু করে বলে, আপনার টাইম কিন্তু শেষ, ম্যাডাম। আপনি না এলে কিন্তু আমি চলে আসবো। কথার ভেতরে হাসি মিশে থাকে, কিন্তু তার ভেতরে ইঙ্গিত। নূরের শরীর দিয়ে কাঁপন তুলে ধরে ধীরে ধীরে দরজা খুলে নূর মাথা নিচু করে বেরিয়ে আসে। শরীরটা চারপাশে জড়ানো, দু হাত দিয়ে সামনের অংশে আঁকড়ে ধরে। এই মানুষটার সামনে সে নতুন না, তবু আজ তার মনে হচ্ছে যেন একদম নতুন কাজে ধরা পড়ছে। গাল লাল, চোখ নিচু, শ্বাস ছোট ছোট। ইমরান কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। সেই দৃষ্টি তাড়া নেই, আছে শুধু ধীরে ধীরে উপভোগ করা। শুকনো ঢোক গিলে ডান আঙ্গুলে ইশারা করে কাছে আসার। নূর যেন পান এগিয়ে চলছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে যায়, প্রতিটা পদক্ষেপ যেন হৃৎপিণ্ড আরও জোরে ধক করে ওঠে। ইমরান উঠে দাঁড়ায়, নূরের হাত থেকে শাড়িটা আলতো করে নেয়। আঙ্গুল ছোঁয়ার সঙ্গে সঙ্গে নূর কেঁপে ওঠে। ছোঁয়াটা শক্ত না, তবু ভেতর পর্যন্ত কেমন শিরশির করে। শাড়ির এক কোণা ধরে ইমরান ধীরে ধীরে নূরের কোমরের কাছে গুজে দেয়। তার আঙ্গুলের গরম স্পর্শ, শক্ত হাতে চাপ, সব মিলিয়ে নূরের শ্বাস আটকে গেছে। তারপর ধীরে ধীরে শাড়িটা পেঁচাতে থাকে। কাপড় শরীর ঘিরে জড়িয়ে যায়, আর প্রতিটা পাকের সঙ্গে নূরের ভেতরের কাঁপন যেন আর স্পষ্ট হয়। ইমরান তুলে আলতো করে নূরের কাঁধে ছড়িয়ে দেয়। কুচিটা ঠিক করতে করতে হঠাৎ চোখ থেমে যায়। নূরের উদরের এক মুহূর্তের জন্য তার হাত স্থির হয়, গলা শুকিয়ে আসে, ঠোঁটে দুষ্টু হাসি, গভীর চাহনি। মনে হয় এখনই সীমা পেরিয়ে যাবে, কিন্তু নিজেকে সামলায়। সে তাড়াহুড়ো করবে না। আজ সে নিজেকে, তাকে সাজাবে নিজের হাতে, নিজের মতো করে। এবার কুচিগুলো ঠিক করার বেলা ইমরান নিচের দিকে হাত বাড়াতে নূর তড়িঘড়ি বলে, এটা আমি করছি। কষ্টে লজ্জা হাত কাঁপছে। ইমরান হালকা হেসে, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নিজের মতো করে কুচি গুছিয়ে দেয়। তার আঙ্গুলের ছোঁয়া নূর আবারও কেঁপে ওঠে, চোখ বন্ধ হয়ে যায় নিজের অজান্তে। সে অস্থির হয়ে ইমরানের কবজি শক্ত করে ধরে ফেলে, যেন ভরসা না পেলে পড়ে যাবে। ইমরান একটু ঝুঁকে আসে, আর নূর খুব মুখ গরম নিঃশ্বাস, নিচু ভারী স্বর, বলছি না বউ, আমি যদি তোকে পরে কোনো দিন সাজাই, তুই কি রাগ করবি? আসলে আমার এখন খুব ইচ্ছে করছে একটু বেপরোয়াভাবে। নূরকে শাড়ি পরিয়ে দিয়েছে ইমরান। শাড়ি একদম পারফেক্ট হয়নি, কোথাও একটু ভাঁজ বেঁকে গেছে, আঁচলটা একপাশে বেশি ঝুলে গেছে। তবু কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। হাতে কালো চুড়ি নড়লে শব্দ হচ্ছে। কালো কালো পাথরের দুল গলায় মিলিয়ে, ফর্সা গলার উপর কালো পাথরের ঝিলিক চোখে পড়ার মতো। চুলগুলো একপাশে খোলা, পুরো আঁচড়ানো, হঠাৎ হালকা এলোমেলো। ঠোঁটে শুধু অল্প লিপস্টিক দেওয়া, তাতে নূরকে অসম্ভব সুন্দর লাগছে। এমন সুন্দর যে তাকিয়ে থাকলেও চোখ সরাতে ইচ্ছে করছে না। ইমরান সেই কখন নূরকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখছে, নিজে একটু পেছনে দাঁড়িয়েছে, কিন্তু তার চোখে একদম স্থির, শুধু নূরের দিকে। সে কথা বলছে না, নড়ছেও না, শুধু তাকিয়েছে। আয়নায় নূর নিজের চেহারা না, ইমরানের দৃষ্টি দেখছে, আর সেই
দৃষ্টি এমন যে যেন প্রথমবার তাকে দেখছে। নূর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে একবার আয়নায় তাকায়, একবার মুখ ঘুরে নেয়, আবার আঁচল ঠিক করে, আবার চুড়ি নাড়ায়, শুধু নিজেকে সামলানোর জন্য কিছু একটা করছে। তারপর আর না থাকতে পেরে মুখ কুঁচকে বলে ওঠে, এভাবে কেউ তাকিয়ে থাকে? একদম অসভ্য লোকের মতো লাগছে। কথাটা রাগ করে বলল, গলায় কাঁপুনি চোখের নিচে। ইমরান ধীরে ধীরে এক পা এগিয়ে বলে, তার চোখে হাসি, কিন্তু গলায় নরম ভারী। অসভ্য হলেও আরও খারাপ কিছু করতাম। আমি তো শুধু দেখছি। নুরের গাল লাল হয়ে যায়। সে ফিসফিস করে বলে, দেখারও একটা নিয়ম আছে। ইমরান আয়নার দিকে তাকে উত্তর দেয়, নিয়ম জানি না, কিন্তু এত সুন্দর কিছু সামনে দাঁড়িয়ে থাকলে চোখ নামানোটা খুব কঠিন। নূর এবার পুরো ঘুরে তার দিকে তাকালো, চোখে লজ্জা, মুখে বিরক্ত সাজানো। হালকা করে মাথা বুকে ধাক্কা দিল, থামবেন? এত কথা বলেন কেমনি? ইমরান ধাক্কাতে নড়ল না, বরং আলতো করে নূরের হাত দুটো ধরে ফেলল। তার চোখ এবার আরো গভীর। তখন আমাকে আটকেছিলে, এখন কি আটকাবে? তোমার গিফট নেবে না? নূর লাজুক হাসে, দুই হাত দিয়ে মুখ ঢাকে, তারপর আস্তে করে মাথা নাড়ে। হ্যাঁ, সুযোগই ছাড়া। তার চোখে লজ্জা আছে, কিন্তু অস্বীকার নেই। নূরের সেই চুপচাপ সময় দেবে। ইমরান আর একটু কাছে আসে, তার মুখটা নূরের গালের পাশে এসে নরম করে বলে, আমি অন্য রকম। নূর চোখ বড় করে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কীরকম? ইমরান আলতো করে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, চোখে চোখ রেখে ধীর করে বলে, আজ আদরটা আমি নয়, তুমি শুরু করো। তারপর ফিসফিস করে বলে, প্লিজ বউ, আজকের দিনের জন্য তোমার লজ্জাটা একটু ভুলে যাও। ইমরান কাতর গলায় আবদার শুনে নূরের বুকের ভেতরটা কেমন নরম হয়ে যায়। এই আবদারটা তার কাছে অদ্ভুত মিষ্টি লাগে। না, এই আবদার সে ফেলতে পারবে না। হঠাৎ সে ইমরানকে অবাক করে দিয়ে নূর নিচু হয়ে, প্রথমে খুব হালকা কাঁপা কাঁপা, তারপরে একটু সাহস নিয়ে বলে, নূর পা উঁচু করে দাঁড়ায়, নিজেই নিজেকে সামলাতে চায়, কিন্তু ইমরান লম্বা হয়ে ঠিক মতো পৌঁছাতে পারে না। নূরের অসুবিধা বুঝে ইমরান এবার তাদের দূরত্ব নেই। নূর আঙ্গুলে উঠে ইমরানের চুলের ভাঁজে, চুলের ভেতর শক্ত করে ধরে, যেন হঠাৎ লজ্জা ধীরে ধীরে গলে যাচ্ছে, জায়গা নিচ্ছে। ইমরান আর স্থির থাকে না, সে নরমভাবে সাড়া দেয়। দুজনে যেন একে অপরে মিশে যাচ্ছে নিঃশ্বাসের সাথে। নূর হাত ধীরে ধীরে নেমে আসে ইমরানের বুকে, শার্টের কাপড়টা ঠিক করে, তারপর কাপা আঙ্গুলে একে একে বোতাম খুলে। ইমরান সত্যি অবাক হয়ে যায়, এই লাজুক মেয়েটার ভিতরে এত সাহস লুকানো ছিল। সেজন্য নতুন করে দিচ্ছে। ইমরান ধীরে ধীরে এই মুহূর্তটাকে আরও কাছে টেনে। নূরের আদরের ক্রমে যেন নিজেকে সামলাতে পারছিল না। চোখে ছোঁয়া, নিঃশ্বাসে এক অদ্ভুত মায়া লেগেছে। সে নূরের আঁচলটা আলতো করে সরিয়ে, যেন কোনো মূল্যবান জিনিস স্পর্শ করছে সাবধানে। তারপর নূরের গলার কাছে নামিয়ে এলো, যেন কোনো উষ্ণ নিঃশ্বাস লাগতে নূর কেঁপে উঠল। ইমরান ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল সেই কোমল। ধীরে ধীরে আদরে আবেগে ভেজা আশপাশে। সময় যেন থমকে গেল, শুধু দুজনের নিঃশ্বাস শব্দ মিলেমিশে একাকার। একটু পর মুখ তুলে নূরের দিকে তাকালো। নূর দ্রুত শ্বাস নিচ্ছে, তার বুক স্পষ্ট ওঠানামা করছে, চোখ দুটো আধ ভেজা। লজ্জা, অনুভূতি আর ভালোবাসা মিশে আছে সেখানে। নূর আর নিজেকে আটকাতে পারল না, সে ইমরানে বারবার দিতে লাগলো, যেন নিজের সব কিছু কথা সেই ছোঁয়ার মাঝেই বলে দিচ্ছে। ইমরান মৃদু সে চোখ বন্ধ করে নূরের খোলা চুলের ভেতর আঙুল চালিয়ে দেয়। সেই চুলের স্পর্শে সে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যেতে চাইছে। ঘরের ভিতর হালকা নিঃশ্বাস শব্দ মিশে এক অদ্ভুত নীরবতা। তার ভিতরে অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকে, আর একটানে সেই নূরকে নিজের কাছে আরও টানে। তার চোখে এক ধরনের একরাশ দমন, একরাশ অদম্য আকাঙ্ক্ষা। নূর প্রথমে থমকে যায়, কিন্তু ইমরানের সেই দৃষ্টি, সেই গভীর টান তাকে দুর্বল করে। তবু হঠাৎ করে সাহস জোগাড় করে ইমরানকে ঠেলে বিছানায় ফেলে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে ইমরান কয়েকবার হতভম্ব হয়ে শুয়ে থাকে। তারপর সে ধীরে ধীরে নূরের দিকে চোখ তুলে তাকায়। তার নেশাভরা চাহনি, গভীর চাহনিতে ঘরের বাতাসকে ভারী করে দেয়। নূরের বুকের ভিতর ধকধক করে, যেন নিজেই শুনতে পায়। লজ্জা, সংকোচ, অজানা অনুভূতি একসাথে তাকে কাঁপিয়ে দিল, তবে দৃষ্টি সরাতে পারে না। মুহূর্তের মধ্যে একজন টান টান আবেশ চোখে পড়ে। সেখানে কোনো অপ্রয়োজনীয়, শুধু চোখের ভাষা। ধীরে ধীরে নূর নিজের শেষ দ্বিধাটুকু সরিয়ে
যেন মুহূর্তটাকে সামনে আর আড়ালে ঠেকে না। ইমরান শুকনো ঢোক গিলে ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নেয়। তার দৃষ্টি নূরের দিকে স্থির। মেয়েলি শরীরের ভাঁজ, প্রতিটি নরম রেখা চোখের সামনে স্পষ্ট। সেই দৃষ্টিতে আকাঙ্ক্ষা, মুগ্ধতা আর এক গভীর টান, যা নূর স্পষ্ট অনুভব করে। চোখের হালকা ইশারায় ইমরান নূরকে কাছে টেনে, কথা বলো না, শুধু একটু চাহনি, আমন্ত্রণ। নূরের বুকের ভেতর ধুক ধুক বাড়তে থাকে। কয়েক পা এগোতে ইমরান আর ধৈর্য ধরতে পারে না। তার হাত বাড়িয়ে নূর অবাক শ্বাস ফেলে তাকিয়ে থাকে তার দিকে। ইমরান ঝুঁকে নূরের পায়ে আলতো করে চুমু এঁকে দেয়। সেই স্পর্শে নূরের সারা শরীর বিদ্যুৎ বয়ে যায়, শিহরণ নেমে যায় মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। তার আঙুলগুলো অনিচ্ছা সত্ত্বে চাদরে আঁকড়ে ধরে। তারপর নিজেকে সামলাতে না পেরে নূর উঠে আসে। দু হাতে ইমরানের মুখ ছুঁয়ে তাকে নিজের কাছে টেনে এনে ধীরে কাঁপা নিঃশ্বাসে সে ইমরানের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ইমরান বিছানায় ফেলে নূরকে নিজেই উঠে যায়। মুহূর্তটা হঠাৎ বদলে যেন দুজনের মধ্যে কয়েক সেকেন্ড ভারী হয়ে যায়। ইমরান হাত ধীরে ধীরে যেন স্পর্শের ভেতর দিয়ে তাকে অনুভব করতে চেয়েছে। তার মুখে নেমে আসে নূরের উষ্ণ নিঃশ্বাসে। নূরের শরীর কেঁপে ওঠে। নূর ইতস্তত, শরীরটা টান টান হয়ে যায়। ইমরান সে মাতাল করে স্পর্শের লজ্জা আর অজানা শিহরণ মিশে যায় তার ভেতরটা। তবু সে পুরোপুরি সরে যায় না, বরং সেই স্পর্শের মাঝে ধীরে ধীরে গলে যেতে থাকে। ইমরান কাতর করে ফিসফিস করে বলে, আমার উপর বসবো। তার কণ্ঠে অনুরোধ, আকুলতার গভীর টান। নূর চোখ বন্ধ, যেন নিজের ভেতরের সব দ্বিধার সাথে শেষবারের মতো লড়াই। তারপর ধীরে ধীরে ইমরানের উপর তার গাল লাল, নিঃশ্বাস ভারী। ইমরানের কথা মতো সে নিজের লাজ লজ্জা ভুলে যায়। সে আর এই মুহূর্তটা দুজনের কাছাকাছি, একে অপরকে অনুভব করা, এই চাওয়াটাই বদ্ধ হয়ে দাঁড়ায়। ঘরের নীরবতা, তাদের মিলিত শ্বাস ভারী। ইমরান চোখ বন্ধ করে নেয়, দু হাতে শক্ত করে কথাগুলো যেন নিঃশ্বাসের সাথে মিশে নূরের কানে লাগে। সময় ধীরে ধীরে পড়তে থাকে, মুহূর্তগুলো লম্বা হয়, ভারী হয়। নূরের নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, বুক ওঠানামা করতে থাকে ছন্দ হারে। সে হাঁপিয়ে ওঠে, তবু ইমরানের শক্ত ধরা দেয় না। তার তীব্র উপস্থিতি তাকে সরতে দেয় না। ইমরান যেন নিজের ভিতরে সংগ্রাম হারিয়ে ফেলছে। চোখে বর্ণ তীব্রতা, নিঃশ্বাস গরম আর অস্থির। হঠাৎ করে নূরের অবস্থা টের পেয়ে তাকে ধীরে ধীর ভঙ্গিতে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের ভর তার উপর ছেড়ে দেয়, এমনভাবে যেন তাকে ছেড়ে দিলে সব কিছু ভেঙে পড়বে। দুজনের শরীরে উষ্ণতা মিশে যায়। দূরত্ব আর কিছু বলতে পারে না। বিছানার চাদর এলোমেলো হয়ে অজান্তে পড়ে থাকে বালিশ সরে পাশে। ঘরের বাতাস ঘন হয়ে ওঠে, দ্রুত জড়ানো। সেই শব্দগুলো তাদের কাছে অচেনা, গভীর কাঁপা, নিয়ন্ত্রণহীন। যেন তারা দুজনে এক নতুন রূপে পরিচিত হচ্ছে। সেখানে কথা নেই, শুধু অনুভূতি ঢেউ একে অপরকে ভাসিয়ে দিচ্ছে। নূর কাঁদতে কাঁদতে ভাঙা গলা বলে, প্লিজ, আর পাচ্ছি না, থামো। তার কণ্ঠে অসহায়তা, ক্লান্তি আর চাপা যন্ত্রণা। হাত দুটো দুর্বলভাবে ইমরানের কাঁধে ঠেকাতে চেয়ে যেন থামতে চায়, আবারও শক্তি পাচ্ছে না। ইমরান থামে না, একটু ঝুঁকে ভারী নিঃশ্বাসে বলে, আর একবার বলো, কি বললি? তার চোখে তখনও উত্তেজনার ঘোর, কিন্তু নূরের কাঁপা মুখটা ধীরে ধীরে তার দৃষ্টি ভেদ করে। নূর চোখ বন্ধ আর প্রায় জোরে কেঁদে ফেলে। কথাগুলো এবার স্পষ্ট, অনুনয়ে ভরা। মুহূর্তটা বদলে যায়। ইমরানের ভেতরে তীব্র নরম হয়ে আসে। সে ঝুঁকে নূরের কপালে, যেন দেরি হলে বাস্তবে ফিরে এসে নিচু মৃতপে গলে, এইভাবে তোর মুখে তুমি শুনতে অনেক ভালো লাগে জান। খুব খারাপ লাগছে, সরি জান, আজ কন্ট্রোললেস হয়ে গেছিলাম। কিছু নিসনি? পরে ওষুধ খেয়ে নিস। তার কণ্ঠে এবার আদর আর অপরাধবোধ, আর চুপচাপ যত্ন মেশানো সুর, যেন মুহূর্তের ঝড়ের পর হঠাৎ চলে এসেছে ভারী নিস্তব্ধতা। তুই আমার মরণ, পর্ব 8। পুরো গল্প প্লে লিস্টে।